হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তো নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা যে ম্যাথামেটিক্সের যে আমরা ক্লাস করছিলাম, সেই ম্যাথামেটিক্সের ক্লাসের আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে, এবং আমাদের যে আজকে যে দ্বিতীয় ক্লাস আছে, সেই দ্বিতীয় ক্লাসের মধ্যে আমাদের যেসব এক্সামগুলো কভার করব সেগুলো হচ্ছে আপনার মূলত আমরা প্রকাশ করছি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি। ওকে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। এছাড়াও আমাদের ফোকাসের মধ্যে থাকছে ডাব্লিউবিপি এবং আরআরবি। এই এক্সামগুলো আছে, এগুলোকে ফোকাস করেই কিন্তু আমরা আমাদের এই ম্যাথ ক্লাসটা আপনারা পেয়ে যাবেন প্রতিদিন দুপুর 2টার সময়। ওকে, চলুন আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখা যাক আমাদের এখানে কি আছে। বলা হয়েছে যে পঞ্চায়েত ভোটে 2জন প্রার্থী ছিল। ওকে, আমি আবারও বলছি, শর্টকাটের উপর ডিপেন্ডেন্ট হবেন না, কিন্তু ফাউন্ডেশনটা স্ট্রং করার চেষ্টা করুন, অঙ্কটা বোঝার চেষ্টা করুন। ওকে, বলা হয়েছে পঞ্চায়েত ভোটে 2জন প্রার্থী ছিল। 9,820টি ভোটের ভেতর 110টি ভোট বাতিল হয়। বিজিত প্রার্থীর প্রতি 4টি ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়। জয়ের পার্থক্য কয়টি ভোট? অর্থাৎ জয়ের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, প্রথম কথা হচ্ছে কি, মোট কতগুলো ভোট, ভ্যালিড ভোট, সেটা আমাদের কাউন্টিং করতে হবে। 9,820 এর ভেতর থেকে ভ্যালিড ভোট হচ্ছে কিন্তু আমাদের 100, মানে 110টি বাদ যাবে। 110টি যখনই বাদ যাবে তখন আমরা কত পাবো না, 9,820 এখান থেকে যখন 110টি বাদ যাবে আমরা অবশ্যই পেয়ে যাব 9,710। এই 9,710টি ভোট হচ্ছে ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের মধ্যে থেকে কে কটি পেয়েছে ভাবতে হবে কিন্তু আমাদের। খেয়াল করে দেখুন, প্রশ্নের একটা ক্লু দেওয়া আছে। বলা হয়েছে যে বিজিত প্রার্থী, বিজিত প্রার্থী মানে যিনি হেরেছেন, তার প্রতি 4টি ভোটের জন্য জয়ী প্রার্থী ভোট পায় কিন্তু 6টি। অর্থাৎ টোটাল যদি ভোট হয় 10টি ভোট, টোটাল যদি 10টি ভোট হয় তার মধ্যে থেকে 6টি ভোট পাবেন যিনি জয়ী হয়েছেন তিনি, আর যিনি 4টি ভোট পাবেন যিনি বিজিত প্রার্থী। ওকে, অর্থাৎ 10টি ভোটের মধ্যে ডিফারেন্সটা কত বলুন তো? 10টি ভোটের মধ্যে এই যে জয় বিজয়ের যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে কিন্তু 2টি ভোট। তাহলে 10টি ভোটের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 2টি ভোট। আমাদের টোটাল ভ্যালিড ভোট কতগুলো ছিল না, 9,710। এতগুলোর মধ্যে কতগুলো ভ্যালিড, মানে কতটা ডিফারেন্স থাকবে? খেয়াল করে দেখুন, আমরা পেয়েছি কি বলুন তো, 10টি ভোটের ভেতর থেকে ডিফারেন্স হচ্ছে কিন্তু 2টি। তাহলে ভাবুন 9,710টি ভোটের জন্য কতগুলো হবে? সিম্পল জিনিস, এই শূন্যটা কেটে দিয়ে 2 এর সঙ্গে 971কে আমাদের গুণ করলে আমরা পেয়ে যাবো কিন্তু। কেন বলুন তো? সিম্পল, ওই কি নিয়ম তো, একটার জন্য ডিফারেন্স কত হবে? 2 এর 10। তাহলে এই 9,710 এর জন্য কত হবে? এর সাথে আমাদেরকে 9,710 কিন্তু গুণ করতে হবে। আমরা পেয়ে যাবো তখন কত? এই 2 গুণিত 971, 900 দুগুণে 1800, আর 71 দুগুণে কত হয় বলুন? 70 দুগুণে কত হচ্ছে? 70 দুগুণে এইভাবে কিন্তু ক্যালকুলেশন করার চেষ্টা করো। 70 দুগুণে 140, আর 900 দুগুণে 1800, 1800 আর 140 কত হয়? 1940। আবার একটা 1 আছে, 1 এর ডবল কত হবে? 2। তাহলে আমরা পাবো কত না, 1942, 1942। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন বলেছে কি যে 7,265 এর পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি আমাদের বের করতে হবে। এর পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এখন তাহলে আমাদের আগে বের করতে হবে এর কিন্তু যেটা বর্গমূল, মাথায় রাখতে হবে। ওকে, তাহলে বর্গমূলটা যখন বের করব, কিভাবে বের করব আপনারা জানেন সকলেই কম বেশি। ওকে, 7,265 এর বর্গমূলটা আমরা করব কিভাবে করি? এইভাবে করে, নাকি? দুটো দুটো নিতে হবে বাম দিক থেকে। তাহলে এখানে 72 পেয়েছি, মানে আমরা এখানে 8 দেবো। 8 8 আমরা পাবো কত? 64। ওকে, ওটা বর্গের সময় করতে হবে, বর্গমূল করতে হয় কিন্তু। 4 আছে 12 পাবো, আমরা কত পাবো? 8 দিতে। ওকে, এটা কাটকুট হয়ে যাবে। এখান থেকে পাবো আমরা কত? 665 পাবো কিন্তু আমরা। ওকে, এই যে 665টা আমরা পাচ্ছি। ওকে, 865 পাচ্ছি। এবার দেখুন এখানে আসবে কত? 8 ছিল, তার জন্য এখানে আসবে কিন্তু 16। এটা বর্গমূলের নিয়ম। ডিটেল ক্লাসে আপনাদের সমস্ত বিষয়গুলো আমি কিন্তু আলোচনা করব। এবার ভাবুন, এখানে 5 আছে, 16 আছে, কত দিতে হবে? যদি আমরা 5 যদি এখানে দিই, এখানে যদি আমরা 5 লিখি, তাহলে আমাদেরকে এখানেও 5 লিখতে হবে, এবং এই 165 সাথে আমাদের 5 গুণ করতে হবে। তখন আমরা পাবো কত? 5 5 25 5, সরি। ওকে, 5 5 25 5। 5 দ্বারা গুণ করলে আমরা পাবো কত এখান থেকে? না, 5 5 25 5, হাত থাকে 2, আর 5 16 80, 80 আর 2 কিন্তু 82, 825। সেই 825 আমাদের এখানে লিখতে হবে কিন্তু। ওকে, তাহলে এখানে আমরা লিখলাম কত? 825। এবার এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা পাবো কত? 0 4। অর্থাৎ 40 কিন্তু বেশি আছে। এই সংখ্যাটা যে এর আগে যে পূর্ণবর্গ সংখ্যা আছে তার থেকে এই সংখ্যাটা কিন্তু 40 আমাদের বেশি আছে। বুঝতে পেরেছেন তো? 40 যদি বেশি থাকে, তাহলে এর পূর্ববর্তী বৃহৎ পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? এখান থেকে আমাদের এই 40কে বিয়োগ করতে হবে, নাকি? তাহলে 40 আমরা বিয়োগ করবো 7,265
ওকে, এখান থেকে যদি আমরা 40 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব কত না 5 2 2 7 7225। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের কি যে দেখুন, একটি নৌকা স্রোতের অনুকূলে এ থেকে বি যেতে এবং পুনরায় এতে ফিরে আসতে 3 ঘন্টা সময় নেয়। যদি স্থির জলে নৌকার বেগ 9 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগটা 3 কিমি পার ঘন্টা হয়, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? এই যে অঙ্কগুলো হামেশা আছে, বেসিক ফাউন্ডেশনটা মনে রাখতে হবে। দেখুন, এ বি, ওকে, একবার সে যাচ্ছে আবার পুনরায় ফিরে আসছে, কিন্তু এই টোটাল টাইমিংটা কত? টোটাল টাইমিংটা হচ্ছে কিন্তু আমাদের 3 ঘন্টা। তাহলে একবার তো সে স্রোতের অনুকূলে যাবে আর একবার আসবে কি স্রোতের প্রতিকূলে আসবে কিন্তু একবার। ওকে, তাহলে দেখুন অনুকূলে বেগ আমরা কি সকলে জানি, অনুকূলে বেগ করলে দুটোকে যোগ করতে হয়, প্রতিকূলের সময় কি করতে হয়? দুটোকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা দেখি, দেখুন অনুকূলে যে বেগটা আছে আমাদের, অনুকূলে বেগ আমরা কত পাবো? তো এই 9 কিমি এবং 3 কিমি যোগ করব আমরা, অর্থাৎ অনুকূলে যেটা আমরা বেগটা পাবো সেটা হচ্ছে কিন্তু 12 কিমি পার ঘন্টা। আমরা পাবো 12 কিমি পার ঘন্টা। এবং প্রতিকূলে আমরা কত পাবো? তো দুটো থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা পাবো কত না 6 কিমি পার ঘন্টা আমরা পাবো কিন্তু। ওকে, ফাউন্ডেশনটা বোঝার চেষ্টা করুন আগে, ফাউন্ডেশন। তাহলে 12 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা। এবার প্রশ্ন হচ্ছে কি মোট টাইমিংটা কত? 3 ঘন্টা লেগেছে কিন্তু। ওকে, ডিস্টেন্স আমাদের এখানে অপশনের মধ্যে দেওয়া আছে। এর মধ্যে ভাবুন 12 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা বেগে যায় কোন একটা ডিস্টেন্স, আমি জানি না ডিস্টেন্সটা আমি ধরছি কত? এক্স। প্রথমে আমি ফাউন্ডেশনটা বলছি, তারপরে আমি বলছি যে কি করে আপনি নিজের মতো করে অঙ্কটা করতে পারবেন। এক্স, তাহলে প্রথমে অনুকূলে ধরুন, প্রথমেরটা অনুকূলে যেতে তার সময় লাগছে কত? এক্স বাই 12। ওকে, আর প্রতিকূলে যেতে কত সময় লাগবে? আবার এক্স ডিস্টেন্স, কিন্তু তখন তার বেগটা হচ্ছে 6, তাহলে এক্স বাই 6। এই টাইমিংটা আমাদের পাচ্ছি কত না 3 ঘন্টা পাচ্ছি কিন্তু আমরা, এই টাইমিংটা পাচ্ছি 3 ঘন্টা। এবার ভাবুন, এখান থেকে যদি আমরা এক্স কে আমরা কমন নিয়ে নিই, কমন নিলে আমরা পাবো কত? এক্স কে যদি আমরা কমন নিই তখন আমরা কি পাবো সেটা ভাবুন তো। এক্স কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো, এই অঙ্কটা আমি এখানে করছি, এক্স কে কমন নিচ্ছি, আমরা পাচ্ছি কত? 1/12 প্লাস 1/6, ওকে, ইকুয়ালস টু আমরা পাচ্ছি কিন্তু 3। ওকে, এবার এই যে ভেতরের যোগটা আছে, এই ভেতরের যোগটা করাটা সোজা, কিভাবে করবো সেটা দেখুন। এই ভেতরের যোগটার জন্য আমরা কি করি? লসাগু আমরা জানি না কত হবে, আমরা সিম্পল জিনিস করছি, গুণফল নিয়ে নিচ্ছি। যেহেতু উপরে 1 আছে, মানে লবে যেহেতু 1 আছে, তাই যোগ করার সময় বেশি ক্যালকুলেশন না করে নিচে গুণ করবেন, আর এই 6 কে উপরে উঠাবেন এখানে, এই 12 কে উপরে উঠাবেন এখানে, তাহলে এখানে থাকছে 6 আর এখানে থাকছে কি 12। ওকে, এটা পাচ্ছেন, ইকুয়ালস টু আপনি পাচ্ছেন কত? 3 পাচ্ছেন কিন্তু। কত পাচ্ছেন? 3 পাচ্ছেন। ওকে, নেক্সট দেখুন, এবারে এই ভেতরের জিনিসটা আপনি পাচ্ছেন, এখানে বাইরে আমাদের কি আছে? এক্স আছে তো। এবারে এটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে আপনারা একটা এর থেকে ফাউন্ডেশনটা থেকে কি করে আরো সহজে অঙ্কটা করবেন সেই প্রসেসটা আমি পরে বলছি, আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করি। তাহলে আমাদের এক্স বের করতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? ডান দিকে আছে 3, তার সঙ্গে গুণ করবো আমরা 12 গুণিত 6, ওকে, ডিভাইড বাই নিচে আমরা গুণ করছি এই যে 6 এবং 12 যে যোগফল কত হয়? 18। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা পাবো কিন্তু, পাবো আমরা 3 6 18, 6 6 গেল, আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম 12 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু 12 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, এবং ফাউন্ডেশন স্ট্রং থাকলে আপনি সহজেই করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার এই জিনিসটা এই কারণেই বলা, কখনো কখনো কি করে অঙ্কটা মূলত আমরা যে এক্সামটা আমরা আলোচনা করছি, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপি এবং আরআরবি, সেখানে এই যে অঙ্ক আসে না, কিন্তু এসএসসি সিজিএল বা সিএইচএসএল এ কিন্তু সেই যে অঙ্কগুলো আসে, হয়তো বলবে যাবার সময় সে পুরোটা গেল, অনুকূলে গেল পুরোটা, কিন্তু আসার সময় সে কিন্তু 1/3 অংশ এলো বা 1/2 অংশ এলো, তখন কিন্তু অঙ্কটা আলাদা হয়, তখন ওই শর্টকাট ট্রিক্স গুলো কাজে লাগে না, তখন এই ফাউন্ডেশনটাই কাজে লাগে কিন্তু। বুঝতে পেরেছেন? তখন ডিস্টেন্স হয় পুরোটা এক্স না হয় তার এক্স বাই 3 হয়ে যায়, সেইভাবে কাজ করতে হয়। সেগুলো যখন ডিটেল ক্লাস করাবো তখন আমরা প্রতিটা ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা 12 কিমি উত্তর পেলাম। এবার প্রশ্ন হচ্ছে, আমি এই প্রসেসটাকে আমি পরীক্ষার হলে করতে তো আমার অনেক সময় লাগবে, তাহলে আমি কিভাবে বের করব? তখন কিন্তু আপনাকে একটু ভাবতে হবে যে আপনি বুঝতে পারছেন যে অনুকূলে বেগটা হচ্ছে 12 কিমি পার ঘন্টা, ওকে, আর প্রতিকূলে বেগটা হচ্ছে কত আমাদের? 6 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। এবার ভাবুন এদের অনুপাতটা কত বলুন তো? এদের অনুপাতটা কিন্তু হচ্ছে আমরা 2:1 পাবো কিন্তু, 2:1। তাহলে স্পষ্ট বুঝতে পারছি গতিবেগের অনুপাতটা যখনই পাবো তখনই দেখবো যে একটা নির্দিষ্ট ডিস্টেন্সকে যখন সে যাবে আবার আসবে, তখন টাইমের অনুপাতটাও কিন্তু 2:1 অনুপাতে হবে। টাইমের অনুপাতটাও কত হবে? 2:1 অনুপাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে 2:1 সময়টা, সেই সময়টা দেখুন, অনুপাতের কথা যদি ভাবেন, এটা ছিল অনুকূলের বেগ, ওকে, এটা ছিল কি আমাদের অনুকূলে বেগ, এটা ছিল আমাদের
প্রতিকূলে বেগ। তাহলে এই অনুপাতটা বের করার সময় যে অনুপাতটা পাবো, সময়টার অনুপাতটা কিন্তু বিপরীত হবে। কেন বলুন তো? কারণ বেশি সময় তো আমাদের প্রতিকূলে লাগে, আর কম সময়টা কখন লাগে? অনুকূলের সময় লাগে। অনুকূলে স্রোত এবং নৌকা দুটোকে যোগ করতে যে কম সময় লাগবে, প্রতিকূলে কিন্তু টাইমিংটা বেশি লাগে। তাহলে এই যে 2 ভাগ যে সময়টা আছে, এই সময়টা কিন্তু প্রতিকূলের জন্য লাগবে, আর 1 ভাগ সময়টা আমরা কিসের জন্য লাগবে? আমাদের অনুকূলের জন্য লাগবে। এবার দেখুন, খেয়াল করুন, এই দুটোকে যদি যোগ করেন আপনি কত পাবেন? 3 পাচ্ছেন। টাইমিংটাও এখানে 3 ঘন্টা আছে। ন্যাচারালি এই অনুপাতটারই কোনো একটা গুণিতক আকারে কিন্তু টাইমিংটা দেওয়া থাকে। সেখান থেকে আমাকে বের করে নিতে হবে যে অনুকূল এবং প্রতিকূলে কত সময় লেগেছে কিন্তু। এবার ভাবুন, তাহলে বলুন তো, আমি এখানে যদি একটু করি, তাহলে অনুকূলের বেগটা ছিল, অনুকূলের টাইমিংটা তো 1 ছিল, তাহলে 3 ঘন্টার মধ্যে অনুকূলে কত সময় লেগেছে? 1 ঘন্টা, আর প্রতিকূলে লেগেছে 2 ঘন্টা। ইজিলি ক্যালকুলেট হয়ে গেল, ডিস্টেন্সটা কিন্তু আমরা পেয়ে গেলাম দুই ক্ষেত্রে 12 কিলোমিটার। বুঝতে পেরেছেন? আমি ফাউন্ডেশনটাও বললাম, সেটা কাজ করবে যদি আপনার বিভিন্ন রকম থাকে তখন। আর আমি আপনাদেরকে বললাম যে এইভাবেও কিন্তু কাজটা করতে পারেন। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি? সঠিক উত্তর আমাদের 12 কিমি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? এখানে বলে রাখি, কখনো কখনো এই সময়টা বিভ্রান্ত করার জন্য একটু ভগ্নাংশ দেবে, 2 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 12 মিনিট, এইভাবে আপনাদের দেবে। কিন্তু যদি দেয় সেটাকে মিনিটে কনভার্ট করবেন। মিনিটে কনভার্ট করার পর সময়টাকে সেই পর্যাপ্ত মিনিটে নিয়ে তারপরে আপনি সেই গতিবেগ যেটা থাকবে, গতিবেগটা তো ঘন্টায় দেওয়া থাকবে, সেটাকে আপনি মিনিটে কনভার্ট করার জন্য 60 দ্বারা ভাগ করে নেবেন, তাহলে মিনিটে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তখন অঙ্কটা করতে সুবিধা হবে কিন্তু, যদি একটু আলাদা করে দেয়। নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের কি বলা আছে দেখুন তো। বলা হয়েছে কি যে একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে 378টি মুদ্রা রাখা আছে। 378টা কয়েন আছে কিন্তু। তাদের মূল্যের অনুপাত কিন্তু 13:11:7। মূল্যের অনুপাত বলতে কি, 1 টাকার কয়েন যতগুলো আছে তার ভ্যালু হচ্ছে 13 সামথিং, 50 পয়সা যতগুলো মানে আপনার মানে যতটা কয়েন আছে তার ভ্যালু হচ্ছে 11, এবং 25 পয়সা যতগুলো মুদ্রা আছে তার ভ্যালু হচ্ছে কিন্তু 7। যদি আপনি এটা টাকায় কনভার্ট করতে চান তাহলে বুঝতে পারবেন 1 টাকার যে মুদ্রা যতগুলো আছে তাদের ভ্যালু হচ্ছে 13 টাকা, 50 পয়সা যতগুলো মুদ্রা আছে তার ভ্যালু হচ্ছে 11 টাকা, এবং 25 পয়সা যতগুলো মুদ্রা আছে তার ভ্যালু হচ্ছে 7 টাকা। ওই বাক্সে 25 পয়সার মোট কয়টি মুদ্রা আছে? 25 পয়সার মুদ্রা বের করতে হবে। এখন দেখুন, অনেকে কি করে, অনেক অ্যাসপিরেন্ট কিন্তু এই অনুপাতটা থেকে বের করতে চায়। খেয়াল রাখবেন, এটা কিন্তু মুদ্রার সংখ্যার কিন্তু অনুপাত নয়, এটা মূল্যের অনুপাত। মুদ্রার সংখ্যার অনুপাতটা বের করতে গেলে কি করতে হবে? এদেরকে রেসপেক্টিভলি ভ্যালুয়েশন দিয়ে কিন্তু আমাদেরকে গুণ করে নিতে হবে। কিরকম ভাবে সেটা দেখুন। কিভাবে গুণ করব ভ্যালুয়েশনটা? 1 টাকার ভ্যালুয়েশন তো 1 থাকে, তাহলে 1 টাকার কয়েনের মুদ্রার অনুপাতটাও থাকবে কিন্তু সংখ্যা, যদি সংখ্যার অনুপাত 13 থাকবে। 50 পয়সার 50 পয়সা 1 টাকায় আনতে গেলে একটা 50 মানে কটা 50 পয়সা দরকার? দুটো 50 পয়সা দরকার। তাহলে এর সাথে আমাকে 2 গুণ করতে হবে, আমি পাবো কত? 22। ওকে, 25 পয়সাকে যদি আমি টাকায় কনভার্ট করতে যাই, কয়টি 25 পয়সা লাগবে? 4টি 25 পয়সা। তাহলে এই অনুপাতের সঙ্গে আমাদেরকে কিন্তু 4 গুণ করতে হবে, মানে 28 পাবো কিন্তু। এর বিপরীতটিও সত্য, কখনো কখনো মুদ্রা সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, আপনাকে টোটাল ভ্যালুটা বার করতে বলবে। বুঝতে পেরেছেন জিনিসটা? তখন আপনি এখান থেকেও ওদের মূল্যের অনুপাতটা বের করতে পারেন। সেই জাতীয় যখন অঙ্ক আসবে তখন সেগুলো আমরা সেইভাবে আলোচনা করব। ওকে, এবার প্রশ্ন হচ্ছে কি, 25 পয়সার মোট কয়টি মুদ্রা আছে? তাহলে আমরা পেয়েছি 378 গুণিত 25 পয়সার জন্য কত অনুপাত হয়েছে? আমরা 28 হয়েছে। ওকে, কত পেয়েছি আমরা? 28 ডিভাইড বাই সবগুলোকে যোগ করলে আমরা কত পাবো? 28 এবং 22 কত হবে বলুন তো? 20 20 40, 8 8 10, 50 হয়ে গেল। ওকে, 50 আর 13তে কত হবে? 63 হবে কিন্তু, 63 হয়ে যাবে কিন্তু। তাহলে 378 গুণিত 28 বাই 63। এবার দেখুন, এই 28 এবং 63কে আমরা সহজে 7 দ্বারা কাটতে পারবো কিন্তু। 4 7 28, আর এটা হোক 7 9 63, আমরা 7 9 63 পেয়ে যাবো। এবার দেখুন, এটাকেও কিন্তু আমরা 9 দ্বারা কাটাকাটি, মানে 9 দ্বারা আমরা কাটতে পারবো, কারণ 9 এর বিভাজিত নিয়ম কি বলে? সংখ্যাগুলো, অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। এদের সমষ্টি কত? 7 3 10 18, 8 18, তাহলে ইজিলি 9 দ্বারা যাবে কিন্তু। 9 দ্বারা কত হবে? না 4 9 36, 1 18, আমরা পেয়ে যাবো 9 2 18, 42 42 গুণিত 4 42। এই 42 এর সঙ্গে এই 4 কে আমাদের গুণ করতে হবে, কত হবে? 4 2 গুণে 8, আর এই 4 4 16, 168। অপশন সি ইজ দা রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন বলা হয়েছে দেখুন কি, এখানে 5 নম্বর, যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5। ওকে, তাদের লসাগু দেওয়া আছে 100। সংখ্যা দুটির যোগফল আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? দেখুন, অনুপাত দেওয়া থাকলে সংখ্যাগুলো বের করার জন্য সাধারণ অনুপাত আপনি ধরে নেবেন x, সাধারণ অনুপাত x। তাহলে সংখ্যাগুলো কত হলো? একটা 4x, একটা হবে কিন্তু 5x। ওকে, এদের লসাগু দেওয়া আছে কত? লসাগু দেওয়া আছে কিন্তু 100। এখন এইভাবে থাকলে এদের লসাগু বের করা যায় কিভাবে? লসাগু বের করতে গেলে দুটোকে আমরা গুণ করতে
গসাগুর জন্য কি বের করি, গসাগু মানে ওই সাধারণ অনুপাত যেটা ধরছি সেটা হচ্ছে কিন্তু গসাগু। ওকে ক্লিয়ার, যদি গসাগু দেওয়া থাকতো তাহলে এটা আমরা পেলাম 100, তাহলে এখান থেকে 4 5 20 x সমান 100 হলো, তাহলে x ইকুয়ালস আমরা কত পাচ্ছি এখান থেকে বলুন তো, না 100 ডিভাইডেড বাই 4 গুণিত 5, 4 5 20, ইজিলি পাবো কিন্তু 5 20 তে 100 আর 4 5 20, x এর মানটা আমরা পেয়ে গেলাম কত 5। আমাদেরকে কি বের করতে বলেছে, যোগফল। তাহলে এই 4x এবং 5x যে দুটো সংখ্যা আমরা এখান থেকে পেয়েছিলাম 4x এবং 5x তাদের যোগ করলে আমরা পাই কত, না আমরা পাই কিন্তু 9x, x এর মানটা কত আছে 5 আছে কিন্তু, তাহলে আমরা যোগফলটা কত হবে, না 9 এর সঙ্গে 5 কে আমরা গুণ করব, পেয়ে যাব কত 45। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের প্রশ্ন চলে যাই আমরা। 9টি বাল্ব প্রতিদিন 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার যদি করি আমরা, ওকে, তখন 225 টাকা বিল দিতে হয়। 5টি বাল্ব প্রতিদিন 6 ঘন্টা করে যদি কতদিন ব্যবহার করলে 375 টাকা বিল দিতে হবে, দিনের সংখ্যা বের করতে হবে। এই যে অঙ্কগুলো করার জন্য কি করবে সেটা ভাবুন। প্রথমে দেখুন যে এই যে ইলেকট্রিক বিলটা আমরা দিচ্ছি, এই ইলেকট্রিক বিলটা দেওয়ার জন্য কিন্তু কত ঘন্টা বাল্বটা জ্বলেছে, ঘন্টাতে দেখুন সব থেকে ছোট সময় কিন্তু এখানে ঘন্টা আছে, দিন এবং ঘন্টার মধ্যে সব থেকে ছোট কি ঘন্টা, ঘন্টাতে নিয়ে আসুন। তাহলে দেখুন তখন আমাদের কত ঘন্টা মানে বাল্ব জ্বলেছে, না 9টি বাল্ব, 9 গুণিত 4 গুণিত 30, 9 গুণিত 4 গুণিত 30, এই এত ঘন্টা চালার জন্য আমাদেরকে বিল দিতে হয় কিন্তু 225 টাকা। ক্লিয়ার, কতদিন ব্যবহার করতে হবে আমি ধরে নিচ্ছি x দিন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলুন তো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাবো কিন্তু যে 5টি বাল্ব 6 দিন, এই 6 ঘন্টা করে আমরা এখানে x দিন ব্যবহার করছি। আচ্ছা ওটা x না করে আমি কিন্তু d করছি, d ফর ডে, ওকে, d দিন ব্যবহার করছি, তখন আমাদের বিল দিতে হচ্ছে কত 375 টাকা। জিনিসটা হয়েছে, বোঝা গেল। এবার ভাবুন এখান থেকে এই জায়গাটা থেকে ভাবুন এত ঘন্টার জন্য বিল দিতে হচ্ছে আমাদেরকে কত 225 টাকা। তাহলে 1 ঘন্টার জন্য কত বিল দিতে হবে সেটা বলুন তো। 1 ঘন্টার জন্য বিল দিতে হবে কিন্তু আমাদের এখানে আমরা পাবো কি, না 225 ভাজিত এটা। ক্লিয়ার, বোঝা গেছে কি যায়নি। 1 ঘন্টার জন্য আমরা কি পাচ্ছি, যদি আমরা 1 ঘন্টার জন্য বের করতে চাই, দেখুন এই অংশটা থাক এখানেই, 1 ঘন্টার জন্য যদি বের করতে চাই আমরা এখানে কি পাবো, 1 ঘন্টার জন্য আমাদের বিল দিতে হয় কত টাকা, না 225 ডিভাইডেড বাই 9 গুণিত 4 গুণিত 30, বোঝার চেষ্টা করুন কিন্তু 1 ঘন্টার জন্য। এবার এই যে 375 টাকা বিল লাগছে সেটা কিন্তু এত ঘন্টার জন্য লাগছে, 5 গুণিত 6 গুণিত ডি মানে 5 6 30 ডি, 30 ডি ঘন্টার জন্য বিল লাগছে 375 ঘন্টা। ক্লিয়ার হয়েছে। তাহলে দেখুন 30 ডি ঘন্টার জন্য খেয়াল করে দেখুন কিন্তু, তাহলে এখানে আমরা জানি যে 1 ঘন্টার জন্য ওই বিলটা লাগছে, তাহলে 30 ডি ঘন্টার জন্য কত বিল লাগবে, না এর সাথে যদি আমরা এটা গুণ করি তবেই আমরা সেটা পেয়ে যাব কিন্তু। বুঝতে পারছেন জিনিসটা ক্লিয়ার। বা ঘন্টা যদি আপনি বের করতে চান এখানে যে কত ঘন্টা আমরা বের করতে চাইছি, যে ডি যেটা আছে আমাদের এই যে 1 ঘন্টাটা, সেই ঘন্টাটা আমরা এখানে যোগ করবো, তখন আমরা দুটো 375 এদিকে যত হবে ওই পাশেও কিন্তু সেই ততই 375 আমরা পেয়ে যাবো কিন্তু। ওকে, তো সেখানে আমরা কি পাই সেটা দেখুন, জাস্ট মিনিট আমি পুরোটাই আমি ক্রস করছি এখানে। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম যে 1 ঘন্টার জন্য কতটা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, না 1 ঘন্টার জন্য আমরা দিতে হচ্ছে কিন্তু আমাদের 225 ভাজিত আমরা পাচ্ছি 9 গুণিত 4 গুণিত 30, এটা 1 ঘন্টার জন্য লাগছে। ওকে, এবার দেখুন এই 5টি বাল্ব আমরা কতদিন ব্যবহার করছি, ডি দিন ব্যবহার করছি কিন্তু, তো তার জন্য আমাদের কত ঘন্টা বিল দিতে হবে এখান থেকে, না 5 চোখ 30 ডি অত ঘন্টা। তাহলে এর সাথে যদি আমরা 30 ডি গুণ করি 30 ডি, তাহলেই তো আমরা পেয়ে যাব কত 375 পেয়ে যাব। কথাটা বুঝতে পারছেন তো জিনিসটা ক্লিয়ার, এটা সমান পাচ্ছি আমরা 375 পাচ্ছি। ওকে ক্লিয়ার। এবার দেখুন মজার বিষয়, এই ডিটা বের করতে গেলে আমাদের এই ডান দিকের অংশগুলোকে কিন্তু এই বাম দিকে মানে বাম দিকের অংশগুলো ডান দিকে নিয়ে যেতে হবে, তখন আমরা কি পাবো সেটা বলুন তো, না ডান দিকে আমাদের ছিল কি 375, ওকে, বাম দিকে নিচে যারা ছিল তারা তো উপরে ডান দিকে হয়ে যাবে, এখানে পেয়ে যাচ্ছি 9 গুণিত 4 গুণিত 30, ওকে, নেক্সট ডিভাইড বাই উপর এখানে কে আসছে 225 এবং 30 আসছে কিন্তু, ওকে 30 আসছে। ক্লিয়ার, মজার বিষয় হচ্ছে কি দেখুন এই যে 30 এটা কেটে যাচ্ছে, ওকে, এবার দেখুন এই 375 225 দুটোই কিন্তু 25-এর কিন্তু গুণিতক হিসাবে কাজ করে। ওকে, 375 হলে 25 করলে আমরা দেখুন 12 25-এ 300 হয়, ওকে, 16 25-এ 400 হয়, 15 25-এ হচ্ছে কিন্তু 375, তাহলে এখানে 15 হলো, এখানে হবে কিন্তু 9, এখানে কত হবে 9। এবার এই 9 এবং 9 কেটে যাবে, 9 25 225 হয়,
তাহলে পড়ে থাকছে আমাদেরকে 4 এবং 15, 4 15 আমাদের হবে কত না 60 দিন কিন্তু আমাদেরকে চালাতে হবে। তাহলে অপশনটা হয়ে যাবে কিন্তু অপশন এ। প্রথমে 1 ঘন্টায় বের করুন, তারপরে সেটাকে সেই বাল্বের সঙ্গে কত ঘন্টা যোগ করলে গুণ করলে আপনি টোটাল অ্যামাউন্টটা তখন পেয়ে যাবেন। সেইভাবে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 60 দিন। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাই আমরা। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% এবং 55% কম। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে ধরে নিচ্ছি আমরা তিনটে সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের এ, বি এবং সি। তৃতীয় সংখ্যাটি কত পার্সেন্টেজের অঙ্ক, তো প্রশ্নটি বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম বের করতে হবে। ওকে, তাহলে প্রথম সংখ্যাটা ধরে নিচ্ছি আমরা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি। এবার দেখুন, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক কি বলেছিলাম যে আমাদেরকে 100-এ নিয়ে আসতে হবে, তাহলে আমরা দেখুন ধরে নিচ্ছি সি এর মানটা 100। ওকে, এবার দেখুন প্রথম সংখ্যাটি কত পার্সেন্ট কম, 40% কম। 40% কম, 100 থেকে 40 বাদ দিলে আমরা কত পাবো না 60 পাবো কিন্তু। ওকে, ক্লিয়ার। দ্বিতীয় সংখ্যাটি কত পার্সেন্ট কম, 55% কম। দ্বিতীয় সংখ্যাটা 55% কম, 100 থেকে 55 বিয়োগ করলে কত পাবো বলুন, 50 বিয়োগ করলে 50 হয়, আর আরো 5 বিয়োগ করলে আমরা পাবো কত, 45 পাবো কিন্তু। ওকে, তাহলে সবার মানগুলো আমরা পেয়ে গেলাম 100 এর ভিত্তিতে। এবার প্রশ্ন হচ্ছে যে প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম, কে, দ্বিতীয় সংখ্যাটি। দ্বিতীয় সংখ্যাটি কম, তো প্রথম সংখ্যার থেকে কতটা কম, এদের দুজনের ডিফারেন্সটা করে বলুন তো, 15। ওকে, 15 এবং 45 করলেই আমরা কিন্তু 60 পেয়ে যাই। তাহলে কত শতাংশ কম না 15, কার কার চেয়ে কম সেটা দেখুন। এই পার্সেন্টেজ বের করার সময় অনেক স্টুডেন্ট কিন্তু অনেক সময় অ্যাসপিরেন্ট কিন্তু একটা মিস্টেক করে নেয় যে যাকে যে কম তার থেকেই কিন্তু অনেক সময় ডিভাইড বাই করে নেয়, সেটা নয় কিন্তু। কার চেয়ে কম বলেছে, প্রথম সংখ্যাটির চেয়ে কত কম, তাহলে কম তো 15, কার চেয়ে কম না প্রথম সংখ্যার চেয়ে কম, কিন্তু প্রথম সংখ্যার চেয়ে কম। ওকে, এবার পার্সেন্টেজ করা মানে তো তার সঙ্গে আমাদের 100 গুণ করতে হবে। এখানে পেয়ে যাবো আমরা 4 গুণ 15 60, এখান থেকে পেয়ে যাবো আমরা 4 25 100, অর্থাৎ 25% কম। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যে কোনো পার্সেন্টেজের অঙ্ক আপনারা কিন্তু 100 ধরে করবেন, খুব সহজে হবে কিন্তু। ওকে, নেক্সট পরের প্রশ্ন যাই আমরা। কি আছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। ওকে, প্রতি বছর এটা হ্রাস পাচ্ছে কত পার্সেন্ট হারে, 10% হারে কিন্তু হ্রাস পাচ্ছে। যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল, 2 বছর আগে। ওকে, আচ্ছা পার্সেন্টেজের অঙ্ক 100 ধরে করব, প্রতি বছর 10% হ্রাস পায়। আমরা ধরে নিচ্ছি যে প্রথম বছরে কিন্তু তার মূল্য ছিল, হয়তো আমরা ধরে নিচ্ছি যে 100, প্রথম বছরের মূল্য ছিল 100। দ্বিতীয় বছরে 10% কমে গেল, -10%, 10% কমে যাওয়া মানে কি 10 টাকা কমবে, মানে দ্বিতীয় বছরে 90 টাকা হবে। ওকে, মানে দ্বিতীয় বছর 1 বছর পরে, 2 বছর পরে অর্থাৎ থার্ড ইয়ারে তার ভ্যালুটা কত হবে, এখান থেকে আরো 10% কমবে, এখান থেকে 10%। এখন 90 এর 10% মানে তো 9 টাকা। 90 এর 10% কত হয়, সিম্পল জিনিস, 90 গুণিত 10 এর 100 আমরা করি, এখান থেকে সহজেই পেয়ে যাবো যে 9 টাকা কমবে। 90 থেকে 9 টাকা কমলে আমরা পাবো কত না 81 টাকা পাবো কিন্তু। ওকে, তাহলে দেখুন এই প্রথম বছর যে মূল্য ছিল সেখান থেকে 2 বছর পরে মূল্যটা দাঁড়িয়েছে 81 টাকা, অর্থাৎ এই 81 টাকা যেটা সেটা কিন্তু বর্তমান মূল্য। 81 টাকাটা কি বর্তমান মূল্য, তাহলে 2 বছর আগে কত ছিল আমাদের, 100 টাকা ছিল। তাহলে এই 81 এবং 100 কে মনে রাখুন, বাকি জিনিসটা বুঝতে পারবেন সহজে, যে বর্তমান মূল্য যদি 81 টাকা হয়, তাহলে 2 বছর আগে মূল্য ছিল কিন্তু 100 টাকা। বর্তমান মূল্য 1 টাকা হলে 2 বছর আগে মূল্যটা থাকবে কিন্তু 100/81। বর্তমান মূল্য যদি 1,62,000 টাকা হয়, ওকে, তাহলে 2 বছর আগে তার ভ্যালুয়েশনটা ছিল, এর সাথে আমাদেরকে 1,62,000 কিন্তু গুণ করতে হবে। সিম্পল জিনিস, 81 দুগুণে 162 হয়, 81 দুগুণে 162 করলাম আমরা, 8 দুগুণে 16, 2 1 2। ওকে, 81 দুগুণে আমাদের হয় 162, তারপরে 3টে শূন্য থাকবে, 2000, 2000 গুণিত 100 মানে আমরা পেয়ে যাচ্ছি 2 লক্ষ টাকা। ওকে, কত ছিল, 2 লক্ষ টাকা। তাহলে 2 বছর আগে মেশিনটির মূল্য ছিল 2 লক্ষ টাকা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের প্রশ্ন আমরা চলে যাই আমরা। সরি, আমাদের ক্লাস শেষ এখানে, 1 মিনিট, ক্লাস শেষ হয়নি, আছে কিন্তু আর দুটো অঙ্ক আছে। ওকে, বলা যায় দেখুন 9 নম্বরে কি বলে সেটা দেখুন, যে এবিসি এর বয়সের অনুপাত কিন্তু দেওয়া আছে। এবিসি এর বয়সের অনুপাত দেওয়া আছে কত, 5:8:9 এটা দেওয়া আছে। যদি এ ও সি এর বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর, তাহলে বি এর বয়স কত বের করতে হবে। বি এর বয়স কত, আমরা ধরে নিচ্ছি সবার সাধারণ অনুপাতটা আমরা এখানে ধরে নিচ্ছি কত, এক্স। সাধারণ অনুপাতটা কত হচ্ছে এক্স। এবার দেখুন কার কার সমষ্টি দেওয়া আছে 56 বছর, এ এবং সি। এ এবং সি বলতে এ এবং সি, এদেরকে যোগ করলে আমরা কত পাবো, 9 5 14, 14x ইকুয়ালস টু হচ্ছে 56 বছর। তাহলে সাধারণ অনুপাত এক্স এর মানটা কত হবে না 4 14 56, 56 ভাজিত 14
সমান আমরা পেয়ে যাবো কিন্তু এক্স এর মানটা 4। বি এর বয়স বের করতে বলেছে, বি এর বয়স মানে 8x, 8x মানে কি আমাদের 8 গুণিত 4 ইকুয়ালস টু 32 বছর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক কোনো জটিল জিনিস নয়, একেবারে সোজা জিনিস, শুধু মন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করুন, তাহলে অঙ্কগুলো অটোমেটিক বেরিয়ে আসবে। কেমন? নেক্সট পরের প্রশ্ন চলে যাই আমরা। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি পার ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নিচ্ছে, 6 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? খেয়াল করে দেখুন, বিপরীত দিক থেকে ট্রেন যাচ্ছে, এই দিক থেকে ওই মানুষটি যেটা আছে সে কিন্তু আসছে এই সাইডে আসছে, কিন্তু দুটো বিপরীত দিক থেকে যখন আসে তখন কিন্তু আপেক্ষিক বেগ কাজ করছে, বা একদিক থেকেও দুজন যদি যায় তখনও আপেক্ষিক বেগ কাজ করে। তো যদি বিপরীত দিক থেকে আসে তখন আপেক্ষিক বেগটা আমাদের কি হয়ে যায়? যোগফল হয়ে যায় কিন্তু। আর যখন একই দিকে যায় তখন কিন্তু আপেক্ষিক বেগটা আমরা বিয়োগ করে থাকি। তো এক্ষেত্রে বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসছে মানে আপেক্ষিক বেগটা আমাদের যোগ হবে কিন্তু। আর যখন একটা ব্যক্তিকে একটা ট্রেন ক্রস করে তখন বেসিক্যালি ট্রেনটা কিন্তু তার নিজের দৈর্ঘ্যকেই কিন্তু ক্রস করে। ওকে, তাহলে ভাবুন এখানে তার কত সেকেন্ড সময় লাগছে? 6 সেকেন্ড সময় লাগছে। নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগছে, তাহলে গতিবেগটা আমরা পাবো কত না 100 মিটার বাই 6 সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এই গতিবেগটা কিন্তু ট্রেনের গতিবেগ নয়, এটা আপেক্ষিক গতিবেগ। এর সাথে এই যে ব্যক্তির যে গতিবেগ এটা যুক্ত আকারে আছে। প্রশ্ন হচ্ছে এটা তো মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে আমাদের কি আছে? কিলোমিটার পার ঘন্টা আকারে আছে, কিন্তু কিলোমিটার পার ঘন্টা আকারে। তাহলে এই মিটার পার সেকেন্ডকে যখন আমরা কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে চাইবো তখন এর সাথে কত গুণ করতে হবে সেটা বলুন তো। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার সেকেন্ডকে, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 গুণ করতে হয়, আগের ক্লাসে বলেছিলাম। এবং এই মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করতে চাই তখন কিন্তু আমাদের গুণ করতে হবে 18/5 কিন্তু গুণ করতে হবে। ওকে, 18/5, তখন আমরা ইউনিটটা পেয়ে যাব কিন্তু কিলোমিটার পার ঘন্টা। এখান থেকে 5×20 আমরা পেয়ে যাব 100, এখান থেকে পেয়ে যাব আমরা 318, অর্থাৎ 60 কিমি পার ঘন্টা যে গতিবেগটা পেলাম, 60 কিমি পার ঘন্টা, এই গতিবেগটা কিন্তু ট্রেনের একার গতিবেগ নয়, বিপরীত দিক থেকে এসেছে, অর্থাৎ আপেক্ষিক বেগ, দুজনের বেগ যুক্ত আছে। তাহলে 60 কিমির মধ্যে ওই ব্যক্তির যে 5 কিমি সেটাও যুক্ত আছে, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে না 60 থেকে আমাদেরকে 5 কিন্তু বাদ দিতে হবে, পেয়ে যাব আমরা 55 কিলোমিটার পার ঘন্টা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাসটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো আপনাদের রিকমেন্ডেশন থাকে যে এই জাতীয় ক্লাস করান, এইভাবে ক্লাস করলে ভালো হবে, তাহলে কিন্তু আমরা সেইভাবে চেষ্টা করবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পড়াশোনা করুন। বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।